কয়টি? মাদের তিনটি। অক্ষর তিনটি। এই তিনটি মাদের অক্ষরের মধ্যে আপনার লিনেরও অক্ষর আছে। মাদের অক্ষরের মধ্যে কিসের অক্ষর আছে? লিনের নীল। অক্ষর আছে। নীলের অক্ষর আছে। মাদের অক্ষর যেমন আলিফ, ওয়াও, ইয়া। মাদের অক্ষর হলো আলিফ, আলিফ ওয়াও ওয়াও, ইয়া। ইয়া। হুম। আলিফ, ওয়াও, ইয়া হচ্ছে মাদের অক্ষর। আলিফ, ওয়াও, ও ইয়া, ই। এই তিনটা হলো মাদের অক্ষর। এর মধ্যে থেকে ওয়াও এবং ইয়া, এই দুইটা আবার নীলের অক্ষর। লিনেরও অক্ষর। এই দুইটা আবার লিনেরও অক্ষর। নীলের অক্ষর। তাহলে পার্থক্যটা কি হয়? পার্থক্য হয় ওয়াও সাকিন, তার পূর্বে পেশ হলে মাদ হয়। আর ওয়াও সাকিন, তার পূর্বে জবর হলে লিন হয়। নীল হয়। ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে জের হলে ইয়া মাদ হয়। আর ইয়া সাকিন, তার পূর্বের অক্ষরে জবর হলে ইয়া লিন হয়। তাহলে দেখতে একই নীল। রকম, অনেকে ভুল করে ফেলেন। দেখা যায় কি লিন এবং আপনার মাদ্দে আরজি অনেকটা একই রকম দেখতে। বা ওয়াও মাদ, ওয়াও লিন, ইয়া মাদ, ইয়া লিন, এগুলো দেখতে অনেকটা একই রকম মনে হয়। তো যখন আমরা একটু বিভ্রান্ত করার চেষ্টা করি, যখন জিজ্ঞেস করি বলেন তো এটা লিনকে যখন বলি এটা কোন মাদ, তখন তারা মনে করে ও আচ্ছা এখানে তো ওয়াও সাকিন আছে, তাহলে এটা ওয়াও মাদি হবে। ইয়া সাকিন আছে, তাহলে এটা ইয়া মাদি হবে। কিন্তু তারা পূর্বের অক্ষরে যে কি আছে ওইটা অনেক সময় খেয়াল করতে পারে না। তখন যখন আমি বলি যে না এটা মাদ না, তখন তার মাথায় আসে তাহলে তো এই একই রকম আবার কি আছে, লিন আছে। ঠিক না? ওয়াও মাদ যেমন, ওয়াও লিনও তেমন, দেখতে প্রায় একই রকম। ওয়াও মাদ এবং ওয়াও লিন দেখতে প্রায় একই রকম। ক্লিয়ার? তাহলে ওয়াও মাদ, ওয়াও লিন দেখতে একই রকম, প্রায় একই রকম দেখতে, শেপটা একই রকম। তা আমরা আজকে পড়ব ওয়াও এবং ইয়া কখন লিন হবে। আমরা বললাম যে ওয়াওটা, এখানে দেখেন আমি যদি লিখি জু, তাহলে এটা হলো কি ওয়াও মাদ। অথবা আমি খু, খু, মনে করেন খু লিখলাম, খু। আবার পাশে লিখলাম হলো খও, এখানে ওয়াও সাকিন, তার পূর্বে জবর। দেখতে কিন্তু প্রায় একই রকম, প্রায় একই রকম, একই অক্ষর, দুইটা একই অক্ষর। আবার আমি যদি লিখি এখানে যে আহ, বি, এখানে যদি আমি লিখি বি, আবার এইখানে যদি লিখি বাই, তাহলে মনে হচ্ছে দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে, মনে হয় জোড়ায় জোড়ায়, তাই মনে হচ্ছে না? কিন্তু আসলে এটা হলো মাদ, এই লাইনটা হলো কি মাদ। কি মাদ? এটা ওয়াও মাদ। আর এইটা হচ্ছে ইয়া মাদ। আর এই লাইনটাই হলো, এইটা হলো ওয়াও লিন, আর এইটা হলো ইয়া লিন। তাহলে ওয়াও লিন এবং ইয়া লিন হচ্ছে এটা। তবে লিনের ক্ষেত্রে লিন কিন্তু সাধারণ অবস্থায় মাদ হয় না। লিন সাধারণ অবস্থায় মাদ হয় না, বরং উচ্চারণটা একটু সফটলি করতে হয়। যেমন আমি যদি এটাকে বলি আও, লাও, ওয়ালাও, ফালাও, তাহলে কিন্তু সফটলি উচ্চারণ হচ্ছে। আর আমি যদি এভাবে বলি আও, লাও, ওয়ালাও, ফালাও, এটা কিন্তু সফটলি হচ্ছে না। তো এখানে লিন মূলত সফটলি উচ্চারণের জন্য এই লিন। তবে এটা আবার কন্ডিশনাল মাদ, আমরা একটু পরে আসবো সেখানে। তাহলে এটা কি হবে? আওটা কি হবে? ওয়াউলিন। আওটা ওয়াউলিন, লাওটা ওয়াউলিন, ওলাও ওয়াউলিন, ফালাও ওয়াউলিন। এবার দেখেন এখানে ফাও ক, অক্ষর কয়টা? তিনটা। এবং লিনের পরে একটা অক্ষর কিন্তু আছে, লিনের পরে অতিরিক্ত একটা অক্ষর আছে।
লিনের পরে যদি অতিরিক্ত অক্ষর থাকে তাহলে কিন্তু সেটা কন্ডিশনাল মাদ। কি বললাম? লিনের পরে যদি অতিরিক্ত অক্ষর থাকে তাহলে সেটা কি হবে? কন্ডিশনাল মাদ। কন্ডিশনাল মাদ। কি কন্ডিশন? থামার কন্ডিশন। কি কন্ডিশন? থামার কন্ডিশন। আমার যেমন কন্ডিশন। আপনি যদি এখানে ফাওকা বলেন, তারপরে শব্দ পড়ে যান, তাহলে কিন্তু এখানে মাদ হচ্ছে না। কিন্তু নিয়ম কি? শব্দের শেষ অক্ষরে যদি জবর বা জের বা পেশ থাকে, সিঙ্গেল হারাকা থাকে, তাহলে সেইখানে থেমে গেলে কি পড়তে হয়? সাকিন করে পড়তে হয় না? সাকিন। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে থেমে যাই তাহলে কি হবে বলেন তো? ফাওক। তাই হবে না? তারপরে এখানে কি হবে? খৌফ, সাউফ, ইয়াউম। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা অক্ষরের শেষে, প্রত্যেকটা শব্দের শেষের অক্ষর থামার কারণে সাকিন হয়ে যাচ্ছে। এই থামার কারণে সাকিন হওয়াটাই হলো কন্ডিশন। তাহলে লিনের পরের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা সাধারণ লিন থেকে মাদ্দে লিনে কনভার্ট হবে। বুঝতে পেরেছেন সবাই? জি। যে লিনের পরে সেটা হতে পারে ওয়াও লিন, হতে পারে সেটা ইয়া লিন। এই লিনের পরের অক্ষরে যদি কি হয়? কন্ডিশনাল সাকিন হয়। কন্ডিশনাল সাকিন মানে কি? থেমে যাওয়ার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা কি হবে? মধ্যে লীন হবে। এটা মাদ্দে লিন হবে। তাহলে লিনের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা হবে মাদ্দে মধ্যে লিন। লীন। আর মাদ্দে লিনের পরিমাণ 1 আলিফ থেকে 3 আলিফ। মাদ্দে লিনের পরিমাণ কত? এক এক আলিফ আলিফ থেকে থেকে 3 আলিফ। 3 আলিফ। তাহলে দেখেন যে জিনিসটার ব্যাপার ছিল শুধু সফটলি উচ্চারণ, সেই জিনিসটা কন্ডিশনের কারণে সেটা মাদে কনভার্ট হয়ে গেল। এই জন্য আমরা এটাকে বলি মানে কন্ডিশনাল মাদ। তাহলে ওয়াও লিনের এখানে আমরা যদি এখন পড়ি, ফাও, বলেন। ফাউক। এখন দেখেন আমরা গত ক্লাসে কলকলা পড়েছিলাম। কফটা হলো শেষের অক্ষর এবং কফ হচ্ছে কলকলার অক্ষর। এই কফের উপরে থামার কারণে সাকিনও হচ্ছে। তার মানে কি? কলকলার অক্ষরের উপরে যদি সাকিন হয়, যে কোনো কন্ডিশনেই যদি সাকিন হয়, তাহলে সেটা কিন্তু কলকলা হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আপনার একদিকে তো মাদ হবে, অপর দিকে কলকলাও হবে। কিন্তু আপনি যদি না থামেন, এইখানে এই শব্দে যদি না থামেন, তাহলে কিছুই হবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে আপনি থেমে গেলে একদিকে মাদ হবে, আরেকদিকে কি হবে? কলকলা কলকলা। হবে। কিন্তু আপনি যদি এরকম পড়ে যান, ফাউ ক, খাও ফা, কথার কথা, বা পরে আরেকটা শব্দ থাকে যদি, তাহলে কিন্তু এখানে শুধু লিন ছাড়া আর কিছুই হচ্ছে না। তো লিন তো কোনো মাদও না, কিছুই না, শুধু উচ্চারণটা নরম করা। তাহলে এটা এই জন্য আমরা বলি এটা হচ্ছে একদিকে কন্ডিশনাল মাদ। আর এই শব্দের ক্ষেত্রে এটা হলো কন্ডিশনাল কলকলা। কারণ কফ তো আসলে বেসিক্যালি সাকিন না, শুধু থামার কারণে সাকিন হয়ে যাচ্ছে। আর থামার কারণে সাকিন হওয়ার কারণেই এটা কলকলা হচ্ছে, নইলে এটা কলকলাও হতো না। খৌফ, সবাই বলি। খৌফ। সাউফ, সাউফ। ইয়াউম। ইয়াউম। এরপরে দেখেন আমরা পরবর্তীতে যাচ্ছি। লাইসা, যদি লাই। যাই, লাইসা, লাইসা। ইলাইহি। ইলাইহি। দেখেন কোনোটা মাদ নেই কিন্তু এমনি পড়ে গেলে। আলাইহি, আলাইহি। আলাইকা। আলাইকা। কিন্তু যদি এবার আপনি বলেন, এখানে থেমে যান, লাইস, ইলাই, আলাই, আলাইক, তাহলে কি হয়ে গেল? প্রত্যেকটা আবার মাদ্দে লিন হয়ে গেল। প্রত্যেকটা আবার কি হয়ে গেল?
মাদ্দে মাদ লীন হয়ে গেল। লিন হয়ে গেল। বুঝতে পেরেছেন এবার ব্যাপারটা? জি ওস্তাদ। তাহলে লিন কখন মাদ হয়? লিনের পরের অক্ষরে যদি, লিনের পরের সাকিন অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, তাহলে সাকিন সেটা মাদ্দে লিন হয়ে যায়, তখন সেটা মাদ্দে লিন হয়ে যায়। আর মাদ্দে লিন 1 থেকে 3 আলিফ পরিমাণ মাদ করতে হয়। এরপরে দেখেন বাইনা, বাইনা এটা কিন্তু ইয়ালিন। এটা কি লিন? ইয়ালিন। ইয়া ইয়াল সাকিনের পূর্বে জবর, তাহলে ইয়ালিন হবে। বাইনা বাইনা ইয়াদাইহি 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 সুলাইমানু 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 গয়বুন। গায়ব গায়বুন। এবার দেখেন এখানে বাইনা থেমে গেলে বাইন, ইয়াদাইহি থেমে গেলে ইয়াদাই, কিন্তু এইখানে কিন্তু মাদ্দেলিন হবে না। তার কারণ কি? ইয়ালিনের পরে কিন্তু কয়টা অক্ষর? 3টা অক্ষর। তা আমি তো যদি মিমে থামতাম তাহলে লিন হতো, কিন্তু এরপরে মিমে থামা হচ্ছে না, আরো অতিরিক্ত অক্ষর আছে। তার মানে এটা মাদ্দে লিন হবে না, কিন্তু এটা অন্য আরেকটা মাদ হবে। সেটা হলো মাদ্দে আরজি, এটা আমরা পড়াবো ইনশাল্লাহ। সুলাইমান, বলেন। সুলাইমান সুলাইমান গয়বে, গায়ব গায়ব। এখানেও কিন্তু থেমে যাওয়ার কারণে একদিকে মাদ অপরদিকে কলকলা। মাদ হচ্ছে ইয়ামা ইয়ালিন, আর কলকলা হচ্ছে বাটা কলকলার অক্ষর, কিন্তু থামার কারণে এটা কি হয়ে যাচ্ছে? সাকিন কলকলা হয়ে যাচ্ছে। যার জন্য এটা তখন আপনার কলকলা হয়ে যাচ্ছে, সাকিন হওয়ার কারণে এটা কলকলা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে গয়বে। গায়ব গায়ব। গায়ব আচ্ছা, তাহলে আমরা লিনের অক্ষর কয়টি জানলাম? 2টি। দুইটি। কি কি? ওয়াও ও এবং এবং ইয়া। ইয়া ইয়া। ওয়াও এবং ইয়া। ইয়া ইয়া। কখন ওয়াও লিন হবে? যখন ওয়াও ওয়াই সাকিনের পূর্বে পূর্বের অক্ষরে জবর থাকবে। জবর থাকে। ওয়াও লিন কখন হবে? যখন ওয়াও সাকিনের পূর্বের অক্ষরে পূর্বে জবর জবর থাকবে, থাকে। তখন ওয়াও লিন। আর ইয়ালিন কখন হবে? যখন ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জবর থাকবে, তখন সেটা হবে ইয়ালিন। ইয়ালিন। ইয়া কিন্তু ওয়াউলিন হোক বা ইয়ালিন হোক, যদি লিনের পরের অক্ষর মানে বাম পাশের অক্ষরে যদি থামার কারণে যদি সাকিন হয়, দিনের তাহলে ডাইনে সেইটা কি হবে? মাদ্দে লিন হয়ে যাবে। কি হবে? মাদ্দে মাদ্দে লিন মাদ্দে লিন হয়ে যাবে। ক্লিয়ার? মাদ্দে মাদ্দে লিন হয়ে যাবে। মাদ্দে লিন হয়ে যাবে। ক্লিয়ার এবার? জি। ক্লিয়ার। ওস্তাদ জি, জি। ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের হলে জের হবে না নাকি জবর হবে? কোনটা? ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে ইয়া জবর সাকিনে তার পূর্বের অক্ষরে জবর হলে লিন হবে, জের হলে মাদ হবে, জি ইয়া জি মাদ হবে। ক্লিয়ার? জি জি। ক্লিয়ার। সাকিন তার পূর্বের অক্ষরে জের হলে কি হবে? এর হলে হচ্ছে মাদ হবে, আর হচ্ছে হলে নীল উম, হবে। জবর হলে লিন হবে। হুম, এই তো মাশাল্লাহ। তাহলে আমরা আজকে শুধু লিনটাই পড়লাম, এখন আমরা চলে যাব মাদ্দে আরজি। মাদ্দে আরজিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরআনুল কারিমের প্রত্যেকটা আয়াতের শেষে মোটামুটি 70-80% আয়াতের শেষে মাদ্দে আরজি হয়। কি বললাম? মোটামুটি কুরআনুল কারিমের 60 থেকে 70% আয়াতের শেষ হয় কি দিয়ে? মাদ্দে মাদ্দে আরজি দিয়ে। আরজি দিয়ে। এখন মাদ্দে আর মাদ্দে আরজি কিভাবে হয়? এখানে প্রায় একই নিয়ম। এখানে দেখেন এই যে এতটুকুকে আমরা কি মাদ বলবো? ওয়াও মাদ। মৌমা এতটুকুকে আমরা কি বলবো? ইয়া মাদ। ওয়াও মা- ওয়াও ইয়া মা। সাকিন তার ডাইনে পেশ, ওয়াও মাদ। ইয়া সাকিন তার ডাইনে জের, ইয়া মাদ। তাহলে এখন নিয়ম হচ্ছে ওয়াও মাদ, ইয়া মাদ অথবা আলিফ মাদ। এই মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়,
তাহলে সেটা মাদ্দে আরজি হবে। একই কথা, কথা একই রকম। ওইখানে বলেছিলাম ওয়াউলিন ইয়ালিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলে মাদ্দে লিন হয়। আর এখানে কি বলবো? ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলে মাদ্দে আরজি। সবাই বুঝেছেন মাদ- এবার? জি ওস্তাদ। ওয়াও মাদ, ইয়া মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা কি মাদ হবে? মাদ্দে মাদ্দে আরজি। আরজি হবে। যেমন দেখেন এখানে فبأي آلاء ربكما تكذبان। এখন দেখেন, এই নুনে কিন্তু শেষে কি ছিল? জের ছিল। কিন্তু আমি থেমে গেলাম, ওই জন্য কি হয়ে গেল? সাকিন হয়ে গেল। সাকিন হয়ে গেল। এই সাকিনটা কিসের পরে হলো? আলিফ মাদের পরের অক্ষরে। এবং এই সাকিনটাও কিন্তু কন্ডিশনাল সাকিন। এই সাকিনটাও কিন্তু বেসিক্যালি কি না? সাকিন না। থামার কারণে সাকিন হলো, এই জন্য এটা হলো মাদ্দে আরজি। এখানে কয় আলিফ মাদ হবে? তিন আলিফ মাদ। কয় আলিফ তিন মাদ? আলিফ। তিন আলিফ মাদ। তিন তিন আলিফ। আলিফ। তাহলে মাদ্দে আরজি ডাইরেক্ট তিন আলিফ মাদ হবে। এখানে এক আলিফ দুই আলিফ না। এখানে কয় আলিফ মাদ হবে? তিন আলিফ তিন মাদ তিন হবে। আলিফ। তাহলে মাদ্দে আরজি কাকে বলে? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, অথবা আপনি বলতে পারেন বেসিক মাদ। বেসিক মাদ বিশ। কি কি? খাড়া জবরের পরেও কিন্তু হলে মাদ্দে আরজি হবে। যদি উল্টা পেশের পরেও যদি এরকম পরের অক্ষরে সাকিন হয় থামার কারণে, সেটাও মাদ্দে আরজি। যদি খাড়া জেরের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, তাহলেও সেটা মাদ্দে আরজি। তার মানে আমরা এটা বলতে পারি যে বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয়, তাহলে সেটা কি হবে? মাদ্দে আরজি মাদ্দে হবে। মাদ্দে আরজি। আরজি হবে। তাহলে সেটা মাদ্দে আরজি হবে। মাদ্দে আরজি। বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ জি। থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা কি হবে? মাদার্স। মাদ্দে মাদ্দে আরজি মাদ্দে হবে। আরজি। তাহলে বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, তাহলে সেটা মাদ কি মাদ হবে? মাদ্দে আরজি। 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 এটা হবে মাদ্দে আরজি। ক্লিয়ার এবার? জি তাহলে ওস্তাদ। মাদ্দে আরজি হলো বেসিক মাদ। বেসিক মাদ কি কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, খাড়া উল্টা জবর, পেশ। উল্টা পেশ। এরপরে যদি কি হয়? থামার কারণে, না থামলে কিন্তু মাদ্দে আরজি হবে না। যেমন আপনি যদি পড়ে যান এভাবে فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان، তাহলে কিন্তু মাদ্দে আরজি হবে না। কিন্তু আপনি যদি فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان، তাহলে কি হবে সেটা? মাদার্স। মাদ্দে আরজি। মাদ্দে মাদ্দে আরজি হবে। আরজি হবে। মাদ্দে কিন্তু আরজি। তুকাজ্জিবানি যদি বলেন তাহলে আর মাদ্দে আরজি হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, বেসিক্যালি সাকিন না, কিন্তু থামার কারণে কি হচ্ছে? সাকিন হচ্ছে। সাকিন। এইরকম ক্ষেত্রে সেটা মাদ্দে আরজি হবে। ক্লিয়ার? যেমন আমরা এখানে তিনটা উদাহরণ দিয়েছি, তিনটা আয়াতের, যে আয়াতগুলো আপনাদের খুবই পরিচিত আয়াত। এটা গেল হুম। আলিফ মাদের পরে নুনে থামার কারণে সাকিন হলো, এই জন্য এটা মাদ্দে আরজি। হুম। فذلك الذي يدع اليتيم। এখানে দেখেন ইয়ামাদ। ইয়ামাদের পরের অক্ষরে মিমে জবর আছে। তা যদি জবরওয়ালা অক্ষরে থামা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? সাকিন মাদ্দে হয়ে যায়। আরজি হবে। হ্যাঁ, জবরওয়ালা অক্ষরে যদি থামা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সাকিন। সাকিন সাকিন। হয়ে যাবে। আর সাকিন। সাকিন হলেই সেটা মাদ্দা আরজি হয়ে যাবে। فذلك الذي يدع اليتيم, তখন তিন আলিফ মাদ হবে। তাহলে এটা ইয়ামাদের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলো, এই জন্য মাদ্দা আরজি হলো। তারপরে দেখেন الذين هم
কি মাদ শেষে ওয়াও মাদের পরের অক্ষরে নুনে জবর, আর থামার কারণে জবরটা কি হয়ে গেল, সাকিন হয়ে গেল, এই জন্য তাকে হয়েছে। এটাও মাদ্দে আরজি। তাহলে আমরা দুইটা মাদ শিখলাম, এই দুইটাকেই আমরা কি বলতে পারি, কন্ডিশনাল মাদ। একটা হলো মাদ্দে আরজি কন্ডিশনাল মাদ, আর একটা হলো মাদ্দে লিন, এটাও কন্ডিশনাল মাদ। মাদ্দে আরজি কাকে বলে, বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, অন্য কিছু না কিন্তু শুধু সাকিন, তাহলে সেটা মাদ্দে আরজি হবে। আর মাদ্দে লিন হলো লিনের পরের অক্ষরে, সেটা হতে পারে ওয়াও লিন, সেটা হতে পারে ইয়া লিন, তার পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয়, তাহলে সেটা হবে মাদ্দে লিন। আর মাদ্দে লিনটা হলো এক আলিফ থেকে তিন আলিফ মাদ করতে পারবেন। মোটামুটি এটাই ছিল আজকে আমাদের পড়া। সময় যেহেতু আছে, আরেকটা জিনিস বলে দিব, সেটা হলো আহ, হামজা সাকিন। এটা খুবই সহজ, এটা একবার শুনলেই হয়ে যাবে। আমরা অনেক সময় হামজার উপরে সাকিন থাকলে উচ্চারণটা স্বাভাবিকভাবে করি। আসলে হামজার উপরে সাকিন হলে সেটা একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে। যেমন আমরা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাযীনা ইউমিনুনা, অনেকে বলে কি আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা না, ইউমিনুনা। তাহলে এখানে হামজার উপরে সাকিন আছে, এই জন্য কি হবে, একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে। তারপরে দেখেন এখানে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, ইয়া'মুরুকুম, ইয়া, এখানে হামজার উপরে কি আছে, হাত উঠাচ্ছেন কেন সাকিন। আগেই? আপনার হাত উঠানোর জন্য ব্যস্ত হবেন না, আরেকজন আপনার দেখা দেখে আরেকজন হাত উঠাবে। فجعلهم كعصف মা মা মা, এই যে যে মা মা বলি আমরা, এটাই বলতে হবে, মা কুল না, মা কুল, মা কুল। তাহলে আমরা সর্বশেষ নিয়ম পড়লাম, হামজার উপরে সাকিন। এখন দেখেন অনেক সময় এইরকম থাকে, দেখেন এটাই না করে দিয়ে। যেমন দেখেন এখানে ইয়ার পরে জবর, এখানে একটা সাকিন আছে, চিহ্ন নেই, হামজার চিহ্ন নেই কিন্তু, কিন্তু আলিফের উপরে হরকত আসলেই সেটা কি হয়ে যায়, হামজা হয়ে যায়। যা তা হয়ে ওই যায়। হামজার উপরে যখন আপনি সাকিন দেখবেন, তখন ওইটা একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে। আমার সাথে বলবেন, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা الذين يؤمنون ইউমিনুনা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, إن ইন্নাল্লাহা الله يأمركم ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম إن ইন্নাল্লাহা الله يأمركم فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف مأكول مأكول فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف مأكول তাহলে আমরা আজকে তিনটা বিষয় পড়লাম, একটা হচ্ছে মাদ্দে আরজি, একটা মাদ্দে লিন, আরেকটা পড়লাম হামজায় সাকিনা। অর্থাৎ হামজার উপরে যখন সাকিন হয় তখন উচ্চারণটা কেমন হবে সেটা আমরা পড়লাম। তো আমরা আজকে এই পর্যন্ত। তাজবিদের ক্লাসটা আমাদের আগামী 14 তারিখ সকাল 10:30টায় বাংলাদেশ টাইম বাচ্চাদের একটা ক্লাস আমরা শুরু করব ইনশাল্লাহ। إيه এই ক্লাসটা হবে 3 দিন, শুক্রবার, সোমবার, বুধবার, কিন্তু শুরুটা হবে শনিবার, এটা একটা বিষয়। আর শুধু আপাদের জন্য রাতে তাজবিদের একটা ক্লাস শুরু হচ্ছে 18 তারিখ থেকে। ওইটা হবে রাত 8টায়, বাংলাদেশ টাইম রাত 8টায় তাজবিদের ক্লাস শুরু হচ্ছে। এটা বাংলাদেশের বাইরে সবাই জয়েন করতে পারবেন। টাইমটা এমন সুইটেবল টাইম যে আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউকে বলেন, এই টাইমটাতে সবাই জয়েন করতে পারবেন। শুধু অস্ট্রেলিয়ার জন্য একটু ঝামেলা হয়ে যাবে আর কি। তা আরেকটা ক্লাস হবে শুধু ভাইদের জন্য, শুধু ভাইদের জন্য একটা ক্লাস শুরু হচ্ছে আগামী 20 তারিখ। আমরা শুরু করতে চেয়েছিলাম আগামী শুক্রবারে, কিন্তু আমার আবার একটা প্রোগ্রাম পড়ে গেছে ঢাকার বাহিরে শুক্রবারে, যার জন্য মুন্সিগঞ্জে যাওয়া লাগবে, একটু প্রোগ্রাম আছে ওখানে। তা ওইখানকার কারণে আমাকে ওইটা একটু পেছাতে হলো 1 সপ্তাহ।
ওইটা পুরুষ ভাইদের জন্য ক্লাস শুরু হবে হলো 20 তারিখ সন্ধ্যা 6টায়। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা অন্যদেরকে দাওয়াত দিবেন। অনেকেই দেখেন আপনি ক্লাস করেন কিন্তু আপনার বাসার যারা পুরুষ মানুষ তারা কিন্তু ক্লাস করে না। এখন আপনি একা কি বাঁচতে পারবেন? ক্লাস করে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। এর দায় কিন্তু আপনাকেও নিতে হবে। তো এই জন্য সবাইকে দাওয়াত দিবেন, কে আসলো না আসলো এই দায়িত্ব কিন্তু আমার আপনার না। দাওয়াতটা দেয়াই হচ্ছে আমার আপনার দায়িত্ব। দাওয়াত দিবেন, তারপর আসা না আসা সেটা তার ব্যক্তিগত বিষয়। আবার মনে করেন না যে আমি আপনাদের আমাদের সুবিধার জন্য আসতে বলতেছি, তা না। স্টুডেন্ট বেশি হলে আমাদের ভালো লাগে পড়াতে, এই ছাড়া আমাদের অন্য কোনো টার্গেট নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব বাড়ির পুরুষ মানুষ, সেটা আপনার ছেলে হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ভাই হতে পারে, ঠিক না? আপনি যাদেরকে সুযোগ আছে দাওয়াত দেওয়ার তাদেরকে দাওয়াত দিবেন। আপনার অফিসের কলিগ হতে পারে, কলিগদেরকে আপনি মহিলা কলিগদেরকে রাতের 18 তারিখের ক্লাসে দাওয়াত দিতে পারেন। পুরুষ কলিগদেরকে তো দিতেই পারেন, শুক্রবার তো অফিস বন্ধই থাকে অধিকাংশের। শুক্রবারে সকাল না, সরি, সন্ধ্যা 6টায় আর কি, মাগরিবের পরে। মাগরিবের পর পরই। কারণ অনেকের আবার দাওয়াত টাওয়াত থাকে, তো আমাদের দাওয়াত থাকে না বেশি একটা, কিন্তু আপনাদের তো আবার অনেক দাওয়াত থাকে। ওই জন্য আপনারা একটু আমাদের